আসসালামু আলাইকুম। সমঝোতা, জোট এগুলো হয়, সমঝোতা না, জোট হয় হচ্ছে যে মতের মিল হলেই জোট হয়। আমরা অনেক জোটের রাজনীতি অতীতে দেখেছি। ক্ষমতার তে যাওয়ার জন্য যে জোটগুলা হতো আগে, সেখানে একটা রাজনীতি ছিল। সেখানে হয়তোবা অনেকের সাথে তাদের মতের মিল না থাকার পরেও, তাদের উদ্দেশ্যের মিল না থাকার পরেও তারা রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করার জন্য তারা জোট করত। তো শেখ হাসিনা পলায়নের পর 5ই আগস্টের পর আমরা বাংলাদেশে যে নতুনত্ব দেখার চেষ্টা করেছিলাম বা চিন্তা ভাবনা করেছিলাম, আমাদেরকে নতুন বন্দোবস্ত এনে দেওয়ার জন্য ডক্টর ইউনূস ও তার ছাত্র সমন্বয়কেরা আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিল, আলটিমেটলি সেই স্বপ্ন আস্তে আস্তে ফিকে হতে হতে এখন স্বপ্ন বিলীন হয়ে গেছে। কারণটা হচ্ছে যে যে স্বপ্নটা দেখানো হয়েছিল সেই স্বপ্নটা ছিল যে একটা গোলকধাঁধা। এটা আসলে মূল জিনিসটাই ছিল যে একটা দলের প্রোপাগান্ডা। সেই দলটার নাম হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী পেছনে থেকে গোপনভাবে থেকে শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখন জামাত ইসলামের বিরুদ্ধে সরকারের যতগুলো ব্যবস্থা ছিল, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা যে ব্যবস্থাগুলো নিয়েছিল, সেই ব্যবস্থাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, আমাদের অবস্থান ছিল। কারণ শেখ হাসিনা সরকার জামাত ইসলামের বিরুদ্ধে যেই অভিযোগগুলো বলছিল, সেই অভিযোগগুলো সত্য মিথ্যা যাচাই করার সময় তখন আমাদের কাছে ছিল না। আমাদের কাছে লক্ষ্য ছিল এক, শেখ হাসিনার পদত্যাগ। তো শেখ হাসিনার পদত্যাগের পর আস্তে আস্তে সকল খোলস বের হতে শুরু করলো। যে ছাত্র সমন্বয়করা ছিল তারা বেশিরভাগই আসলে ছাত্র শিবির, অর্থাৎ গুপ্ত শিবিরের তৈরি করা একটা বাহিনী। তারা বিভিন্নভাবে বিভিন্ন দলে ছড়িয়ে পড়ে জামাত ইসলামীর প্রপাগান্ডা বাস্তবায়ন করছিল। আমরা এখনো দেখি যে এনসিবি নামক একটি দল, যেটা সরকার সমর্থিত দল, যাদের সাথে সবসময় নিরাপত্তা বাহিনী ঘুরে বেড়ায়। তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে, থানা নিয়ন্ত্রণ করে, অনেকাংশে সেনাবাহিনীকেও নিয়ন্ত্রণ করতো। যাই হোক, এখন বোধহয় পরিস্থিতি পাল্টে গেছে। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, তার আগেই পরিস্থিতি পাল্টানো শুরু করেছে, তারেক রহমান আসার আগ মুহূর্তেই। তো রাজনৈতিক পরিস্থিতি পাল্টাতে যেমন সময় লাগে না, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগে। তো জামাত ইসলাম যেই সুযোগটা পেয়েছিল, যে রাজনৈতিক পরিস্থিতি পাল্টানোর পর, শেখ হাসিনার পতনের পর প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার সেই সুযোগ তারা এক সেকেন্ডে যেন হাতছাড়া করেনি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা সেই সুযোগ গ্রহণ করেছে ঠিকই, বা সেই সুযোগটা নিয়েছে ঠিকই, কিন্তু সেই সুযোগটা ধরে রাখার মতো রাজনৈতিক শক্তি তাদের বাংলাদেশে নেই। তাদের অতীত অপকর্ম তাদেরকে এত বেশি ব্যতিব্যস্ত করে রাখে, তারা আসলে কোনোভাবেই এটা থেকে বের হতে পারে না। তাদের এই বেরোতে না পারার কারণেই বাংলাদেশে তারা সবসময় চায় অস্থিতিশীল পরিস্থিতি থাকুক, এর ভিতরে গোলামাটিতে তারা মাছ শিকার করবে। যাই হোক, তারা গত 1.5 বছরে ইউনূস সরকারের আমলে অনেক কিছু করার চেষ্টা করেছে। তারা ছিল এ টিম, বি টিম, সি টিম, ডি টিম দিয়ে বহু ধরনের খেলা খেলেছে, কিন্তু আলটিমেটলি এখন সব টিম এক হয়ে যাচ্ছে। আমরা জানতাম এবি পার্টি জামাত ইসলামের একটা পকেট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একজন সাবেক শিবির নেতা বলেছিল যে এনসিপি হচ্ছে যে জামাত ইসলামী, অর্থাৎ সাবেক শিবিরের একটা সংগঠন। তো সেটা আস্তে আস্তে প্রকাশ পাওয়া শুরু করেছে। এনসিপিতে যারা আছেন তারা জামাত বিরোধিতার কথা বলেছেন, তারা বিএনপি বিরোধিতার কথা বলেছেন, আর ফ্যাসিস্ট তো তাদের বিরোধী। তো সবকিছু মিলে তারা সকলকে বিরোধিতা করে নতুন বন্দোবস্ত দিতে গিয়ে তারা দেখেন যে তারা আসলে বন্দোবস্তটা যাদেরকে নিয়ে তৈরি করবে সেই জনগণ তাদের সাথে নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনসিপির কোনো জনসভায় লোক সমাগম করতে হলে তারা জামাতের উপর নির্ভরশীল। বিএনপির কাছ থেকে প্রথম দিকে হয়তো বা কিছুটা সহায়তা পেয়েছিল, পরে বিএনপি তাদের রাজনীতিতে ফিরে যাওয়ার কারণে তারা আর এনসিপিকে পাত্তা দেয়নি। এনসিপির এই বেদব ছেলেগুলোর জন্য বিএনপি তাদের রাস্তা ওপেন করে দিবে, সেটা ভাবাটা আসলে বোকামি। বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপিতে অনেক অভিজ্ঞ রাজনৈতিক নেতা আছেন, তারা জানেন যে বান্দর মাথায় উঠতে দেওয়া যায় না, কিন্তু বান্দরকে তারপরেও তারা ইউনূসের কল্যাণে, ইউনূসের জন্য মাথায় উঠতে দিয়েছিল। জামাতের কূট রাজনীতির কারণে তারা মাথায় উঠতে দিয়েছিল, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, সেই মাথায় উঠতে দেওয়াটা বিএনপির জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপমানের কারণ হয়েছে। এই ঐক্যমত কমিশনের মিটিংয়ে বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বেশিরভাগ সময় অপদস্থ হতে হয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে যদি নির্বাচন হয়, নির্বাচনের ভিতরে 270 থেকে 80 আসন, অর্থাৎ প্রায় 100% আসনই বিএনপি পাবে। সেই বিএনপি
জন্য ওদের কোনো জায়গা ছিল না। তারা তাদের মতো করে তারা ঐক্যমত্য কমিশনে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেছে। আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত যত কিছু যাই করেছে সবই শেষ পর্যন্ত এখন বিএনপির হাতে ছেড়ে দেওয়ার জন্য বর্তমান সরকার উদ্গ্রীব হয়ে আছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যদি পারে নির্বাচন ছাড়াই বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেয়। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, একজন প্রধানমন্ত্রীর মর্যাদায় এসেছেন। তার নিরাপত্তা ব্যবস্থা বলা হোক, তার সকল পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের রাজনীতিক অর্থাৎ সরকার পুরোপুরি এখন তারেক রহমানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যাই হোক, সেটা আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এনসিপি এবং জামাতে ইসলাম শেষ পর্যন্ত জোট করতে যাচ্ছে। আসল যেই জিনিসটা যে এনসিপি এতদিন নিজেদেরকে জামাতের টিম না, যারা টিম না বলে বলে চিল্লাচিল্লি করেছিল, তারা এখন আর সেই মানে তাদের যে আসল মুখোশটা খুলে তাদের আসল চেহারায় আসা ছাড়া উপায় নেই। কারণ এছাড়া তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। বিএনপি এনসিপিকে পাতা দিচ্ছে না, বা এনসিপিকে তার আর কিছু দেওয়ার নেই। এনসিপির লোকজন এতদিন বিএনপির সাথে যে বেয়াদবি করেছে, সেই বেয়াদবি হয়তোবা বেয়াদবির প্রতিদান হয়তোবা খুব শিগগিরই পাবে, নির্বাচনের পরে পাবে, নির্বাচনের আগে পাবে, জনগণের মাধ্যমে পাবে, সবকিছুর মাধ্যমে পাবে। কিন্তু তাদের একটা ইজ্জত সম্মান দরকার ছিল, যে এখন যদি জামাত ছাড়া তাদের আসলে ইজ্জত সম্মান আর কোনোভাবেই মানে তারা রক্ষা করতে পারছে না। নির্বাচনে 200-300 ভোট পেয়ে মানে নির্বাচন থেকে জামানত হারানো হচ্ছে, জামাতে গিয়ে যদি 10-15 হাজার ভোট পাওয়া যায় জামাতের কল্যাণে, তারা সেটাকেই এখন গর্বের মনে করছে। তারা তাদের অবস্থান জনগণের সামনে যাতে প্রকাশিত না হয়ে যায় সেজন্য তারা তাদের মুখোশ খুলে ফেলেছে। তারা জামাতের লোক জামাতে ফেরত গেছে। জামাতের বিভিন্ন যে দোকানগুলো ছিল, দোকানগুলো মানে খুব স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে গেছে, এবং মিডিয়ার কল্যাণী হোক, সোশ্যাল মিডিয়ার কল্যাণী হোক, এগুলো আসলে লুকিয়ে রাখা যাচ্ছে না। জামাত যতই চেষ্টা করছে যে লুকিয়ে রাখা যাচ্ছে না। এই হাদি জামাতের প্রোডাক্ট ছিল, সেই হাদিকে নিয়ে জামাত রাজনীতি এখনো করার চেষ্টা করছে। আসলে হাদিকে নজরুলের পাশে কবর দিলেই হাদি কবি নজরুলের মতো বিখ্যাত হয়ে যাবেন না, কিংবা হাদিকে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। হাদি প্রজেক্ট ফেল। জামাত এনসিপি একত্রিত হয়েছে, এবি পার্টি যারা জামাতের একটা টিম, তারাও এই একই সাথে জামাতের নেতৃত্বে এসেছে। আলটিমেটলি জামাতের নেতৃত্বে জামাতের পকেটগুলো চলে এসেছে। আর যে ইসলামী দলগুলোর সাথে জামাত ইসলামী যে ঐক্যটা করেছিল, এই ঐক্যটা ছিল একটা অবিশ্বাস্য ঐক্য। এটা শেষ পর্যন্ত টিকবে না, শেষ পর্যন্ত টিকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সংসদীয় আসন 300, শরিকরাই 348টা আসন চাচ্ছে। মানে যত কথাই বলুক না কেন, ইসলামিক দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দলের নাম হচ্ছে জামাত, অর্গানাইজ দলের নাম হচ্ছে জামাত। সেই জামাতের কোনো আসন নেই। তো জামাতের এটা বোঝা উচিত ছিল, বা বাংলাদেশের মানুষও এগুলো বুঝার পরেও যে রাজনীতিটা করে তারা করার চেষ্টা করেছিল, তারা বিএনপিকে যেভাবে থ্রেট দেওয়ার চেষ্টা করেছিল, এখন প্রত্যেকে অস্তিত্বের সংকটে ভুগছে। আর যে রাজনীতির যে পরিস্থিতি, গতি প্রকৃতি, এতে আমরা খুব সহজে অনুমান করতে পারি জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। তারা নির্বাচনে কাদেরকে নমিনেশন দেয় এবং কিভাবে তারা তাদের লাঙ্গল প্রতীক, 29 তারিখের পরে আমরা বুঝবো যে আসলে লাঙ্গল প্রতীক কারা পাচ্ছে, বা লাঙ্গল প্রতীক নিয়ে কারা নির্বাচন করছে। এটার উপরে ভিত্তি করে জামাতের পরবর্তী খবর রচিত হবে। যে ভয়টা জামাত পাচ্ছিল জাতীয় পার্টিকে নিয়ে, সেই ভয়টা যদি সত্যি হয়ে যায়, এবং জাতীয় পার্টি যদি সত্যি এমন কোনো কিছু কারিসীমা দেখিয়ে ফেলে, এবং বিএনপি যদি বিন্দুমাত্র সমর্থন করে, জামাত অস্তিত্বের সংকটে পড়বে। আর সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাস হয়তো পরিবর্তন করে দিতে পারে। ধন্যবাদ।